আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সামুদ্রিকের সূত্রের প্রমাণ, ভেক্টর পদ্ধতিতে আর এর মান নির্ণয় এবং থিটা কোণ নির্ণয়। তো এই সূত্রগুলো রিলেটেড আজকে অঙ্কগুলো সলভ করব। তো অঙ্কগুলো শুরু করছি। আমি এখানে অঙ্ক করছি শাহজাহান তপনের বই থেকে। তোমরা আমির হোসেনের বই থেকে দেখতে পারো, একই রিলেটেড অঙ্কগুলো করবা। আর যে অঙ্কগুলো সমস্যা হবে সেগুলো তোমরা মেসেঞ্জারে নক করবা, ঠিক আছে? আচ্ছা, আর যাদের কাছে এই শাহজাহান তপনের বইটা আছে সেখান থেকেও দেখতে পারো। এখানে 1 নম্বর অঙ্ক আছে যে 20 নিউটন এবং 60 নিউটন মানের দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ 30 ডিগ্রি, রাশি দুটির লব্ধির মান বের করতে হবে। তাহলে একটা বলের মান দেওয়া আছে 20 নিউটন, একটা হচ্ছে 60 নিউটন, আর এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 এবং রাশি দুটির লব্ধির মান বের করতে হবে। এগুলো তোমরা ইজিলি পারবা। সহজ। যে 20 নিউটন বল দেওয়া আছে, এটা হচ্ছে পি এর মান 20 নিউটন, আরেকটা দেওয়া আছে 60 নিউটন, এটা হচ্ছে কিউ এর মান 60 নিউটন, আর মধ্যবর্তী যে কোণ দেওয়া আছে 30, সেটা হচ্ছে আলফা। আলফা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এখন বলা হয়েছে রাশি দুটির লব্ধির মান বের করো। তার লব্ধির মান আর ইকুয়াল টু হোয়াট? এখন আমরা কি প্রশ্ন জানি? আমরা জানি যে আর এর সূত্রটা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই, পি এর মান কত জানি 20, তাহলে 20 স্কোয়ার প্লাস কিউ এর মান হচ্ছে 60 তার স্কোয়ার প্লাস 2 গুণন 20 গুণন 60 গুণন cos, আর আলফা এর মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা মান বসিয়ে দিই। এখন 20 এর পরিষ্কার করলে কত হচ্ছে 400, আর 60 এর পরিষ্কার করলে হচ্ছে 36, আর ডাবল শূন্য, আর এখানে হচ্ছে 6 2 12, 12 দিয়ে কত? 12 দিয়ে হচ্ছে 24, আর দুইটা শূন্য রয়েছে। আর এখানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে √3/2 এন্ড ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কটা ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব 77.96 নিউটন। এটা হচ্ছে লব্ধির মান। যদি এই প্রশ্ন থেকে বলা হতো যে লব্ধির দিক নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু আমরা থিটার সাহায্যে নির্ণয় করতে পারতাম। তাহলে সূত্রটা ছিল কি? থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। তাহলে আমরা এখানে লিখে ফেলবো tan ইনভার্স কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 60, sin আলফা এর মান হচ্ছে 30 বাই পি এর মান দেওয়া আছে এখানে 20 প্লাস কিউ এর মান হচ্ছে 60 sin 30। আবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই এবং ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করি, তাহলে যে অ্যান্সারটা পাবো আমরা, এটাই হচ্ছে থিটা এর মান। আচ্ছা, তাহলে এই রিলেটেড অঙ্কগুলো তোমরা করবা আর এর সূত্র দিয়ে এবং থিটার সাহায্যে। উদাহরণ 2.2 এখান থেকে দেখি। বলছে স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে যে যদি নদী পারাপার করতে হয় এবং সোজাসুজি পাড়ি দিতে চাই, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে যাত্রা শুরু করতে হবে? গত ক্লাসে আমি তোমাদের যে সূত্রগুলো শিখিয়ে দিয়েছিলাম, সেখানে সূত্র ছিল আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এবং থিটা ইকুয়াল টু সূত্র ছিল tan ইনভার্স কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। আরও আমরা শিখছিলাম এখান থেকে যে আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, আর আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে আর ইকুয়াল টু হচ্ছে পি সিমেট্রিক ডিফারেন্স কিউ। আর সিমেট্রিক ডিফারেন্স এখানে মিন করতেছে যে পি বড় হলে পি থেকে কিউ বিয়োগ করতে হবে, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ থেকে পি বিয়োগ করতে হবে। দ্যাট মিনস পি সিমেট্রিক ডিফারেন্স কিউ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, দেন আর ইকুয়াল টু কি আসবে এখানে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই ডেরিভেশনগুলো কিন্তু গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম। তাছাড়া এই যে আলফা এর মান 90 ডিগ্রি, এটা যদি আর এর সূত্রতে বসানো হয় তাহলে কিন্তু আর এর রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখন থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এর জন্য আমরা দুটো সূত্র শিখেছি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আর ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আর এর জন্য সূত্র ছিল রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, যেখানে কিউটাকে বড় ধরা হয়েছে এবং পিটাকে ছোট ধরা হয়েছে। আচ্ছা, আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আলফা ইকুয়াল টু আমরা জানি cos ইনভার্স মাইনাস পি বাই কিউ। এখানেও কিউটাকে বড় ধরতে হবে, পিটাকে ছোট, অর্থাৎ যেটা ছোট হবে সেটা উপরে এবং যেটা বড় হবে সেটা নিচে আসবে।
তাছাড়া তোমাদের কাছে যদি কনফিউশন সৃষ্টি হয় যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, তাহলে এখানে দেখো যে কজ ইনভার্স এবং সাইন ইনভার্সের রেঞ্জ আমরা কত জানি, -1 থেকে +1 পর্যন্ত। কিন্তু উপরে যদি তোমার বড় মানটা থাকে আর নিচে যদি ছোট মানটা থাকে, তাহলে ভাগফল তো 1 এর থেকে বড় হয়ে যাবে, আর 1 এর থেকে বড় হয়ে গেলে কিন্তু কজের রেঞ্জের বাইরে চলে যাবে। দ্যাট মিন্স কজ ইনভার্স সাইন ইনভার্সের রেজাল্ট এখানে যে ভগ্নাংশটা থাকবে সেটা কিন্তু 1 এর থেকে মাস্ট বি ছোট হতে হবে। আচ্ছা, তাহলে উপরে ছোট মান নিচে বড় মান, তাহলে এই সূত্রটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, আর ইকুয়াল টু রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, আর এখানে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, এভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, এখন এই সূত্রগুলো ডিরেক্টলি আমরা অঙ্কতে ব্যবহার করব, এবং অঙ্কতে এই সূত্রগুলো ডিরেক্টলি ব্যবহার করলে কিন্তু ইজিলি অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। তাহলে এখন 2.3 অঙ্কটা দেখো, স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? দ্যাট মিন্স এখানে কিন্তু আমাদের আলফা এর মানটাই চাওয়া হয়েছে। যদি আমি চিত্রটা আঁকি তাহলে এরকম হচ্ছে যে এটা একটা নদী, নদীর এইদিকে হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ বরাবর বেগ যদি আমরা ইউ ধরে নিই 2 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে স্রোত চলছে। আচ্ছা, আর আমি সোজাসুজি নদী পাড়ি দিতে চাই, তাহলে এই বরাবর যেতে চাই। এখন যদি আমি এখানে প্র্যাকটিক্যালি চিন্তা করি যে নদীর স্রোত এই বরাবর চলছে, আর আমি যদি সোজাসুজি এই বরাবর পাড়ি দিতে চাই, তাহলে আমি এই বরাবর যাত্রা শুরু করলে তো এই বরাবর যেতে পারবো না, স্রোত আমাকে ঠেলে এই বরাবর নিয়ে চলে আসবে। দ্যাট মিন্স আমাকে কিন্তু এই দিকে কোনো একদিকে যাত্রা শুরু করতে হবে। তাহলে এই দিকে আমি যাত্রা শুরু করলে স্রোত আমাকে এই দিকে ঠেলে এই সোজা করে দিবে, তখন আমি এই বিন্দুতে এসে পৌঁছাতে পারবো। তাহলে এখানে প্রশ্নটা ছিল যে সাঁতারুর বেগ কিন্তু 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে এই বরাবর যাত্রা শুরু করলো এবং সে ঠিক সোজাসুজি এই বিন্দুতে পৌঁছে গেল, কারণ স্রোত ছিল তো। তাহলে তাকে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে? তাহলে এই যে এই কোণটা আলফা, এটাই আমার নির্ণয় করতে হবে। আর আলফা যদি এটা হয়, তাহলে তোমার লব্ধি তো এটা, অর্থাৎ স্রোত চলছে এই দিকে, তুমি যাচ্ছ এই দিকে, তাহলে এটা এবং এটার মিলে লব্ধি হচ্ছে এই বরাবর তুমি চলবা। তাহলে লব্ধিটা এই বেগের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? দেখো এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা তো হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কিন্তু অলরেডি আমরা সূত্র জানি কি ব্যবহার করতে হবে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আলফা এর জন্য আমরা সূত্র জানি cos ইনভার্স মাইনাস p বাই q, অর্থাৎ ছোট বাই বড়। তাহলে আমরা বের করে ফেলি এখান থেকে, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়। তাহলে এটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়? ছোট হচ্ছে 2, বড় হচ্ছে 4। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা cos ইনভার্স হাফ, আর cos ইনভার্স মাইনাস হাফ এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশ কি বলছে এখান থেকে? হ্যাঁ, তাহলে এখানে কি বললো যে কোন দিকে যাত্রা শুরু করতে হবে? তাহলে আলফা এর মান আমরা পেয়ে গেলাম কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণে তোমাকে যাত্রা শুরু করতে হবে, তাহলে নদীর এই প্রান্ত থেকে সোজাসুজি এই প্রান্তে তুমি পৌঁছে যেতে পারবা। তাহলে বই এখানে অঙ্কটা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, এত কিছু করার কোনো দরকার নাই। দ্যাট মিন্স আমরা কিন্তু সূত্র জানি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস p বাই q। এখানে p টা ছোট, q টা বড়। তাহলে p এর মান জানা আছে, q এর মান জানা আছে, তাহলে আমরা মান বসিয়ে দিলাম, আর ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। ওকে, আচ্ছা। তাহলে গত পর্বে আমি যে সূত্রে ইলাবোরেশন দেখিয়েছিলাম সেখান থেকে এই ম্যাথগুলোই ছিল। এখন আমি তোমাদের আরেকটা এক্সপ্লেনেশন দেখাবো সূত্রের, এটা ক্যালকুলেট করে দেওয়ার পর তোমরা এই রিলেটেড অঙ্কগুলো আবার করতে থাকবা। এখন আমি থিওরি পড়াচ্ছি। ওকে, তাহলে এখন আমি তোমাদের দেখাবো ভেক্টর গুণন এবং ডট গুণন। তাহলে দুটি ভেক্টরের ডট গুণফল কিভাবে করে করতে হয় সেটা এখন দেখে নাও। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এবং b ভেক্টর ইকুয়াল টু ধরছি কত? bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে দেখব a ভেক্টর এবং b ভেক্টরের ডট গুণফল। তাহলে ডট গুণফলের মূল সূত্রটা কি সেটা আমি যদি বলি যে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানি? ab cos থিটা।
যেখানে থিটাটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝামাঝি কোণ। যেমন দেখো, যদি এ ভেক্টরটা এই বরাবর ক্রিয়াশীল হয় এবং বি ভেক্টর যদি এই বরাবর ক্রিয়াশীল হয়, তাহলে এই মাঝামাঝি কোণ হচ্ছে থিটা। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল হবে এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান এবং এদের মাঝামাঝি কোণের কোসাইন cos থিটা। ওকে, তাহলে এখন যদি আমরা এখান থেকে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল করি, তাহলে কি করব? এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের মানগুলো লিখে ফেলি। ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। আচ্ছা, তাহলে এখন মূল সূত্রটা কিন্তু আমরা জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এবি cos থিটা। তার মানে এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান এবং মাঝামাঝি যে কোণ রয়েছে তার কোসাইন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, যখন এই আই জে কে এটা আগে বুঝে নাও, অর্থাৎ তিনটা যে অক্ষ রয়েছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তাহলে x অক্ষ বরাবর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর হচ্ছে j ক্যাপ এবং z অক্ষ বরাবর k ক্যাপ। যেমন দেখো, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, আর এটা হচ্ছে z অক্ষ। তাহলে x অক্ষ বরাবর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর হচ্ছে j ক্যাপ এবং z অক্ষ বরাবর হচ্ছে k ক্যাপ। এখন দেখো, যদি আমরা এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হচ্ছে? ax bx i ভেক্টর ডট i ভেক্টর। আচ্ছা, তাহলে i ভেক্টর এর মান 1, আবার i ভেক্টরের মান কিন্তু 1। তাহলে 1 1 এবং এদের মধ্যবর্তী কোণ কত? i ভেক্টরের সাথে i ভেক্টরের কোণ কত? 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে i ভেক্টরের সাথে i ভেক্টর আমি এখানে একটু এলাবোরেট করে ফেলি। i ডট i, এই দুটো যদি গুণ করি, i এর মান কত? 1, আবার i এর মান কত? 1 এবং i এর সাথে i এর কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0। তাহলে উত্তর পাচ্ছি কত? 1 গুণন 1 গুণন 1, কারণ cos 0 ডিগ্রি মানে 1। তাহলে উত্তর আছে 1। আচ্ছা, তাহলে অনুরূপভাবে j ডট j করলেও 1 আসবে, k ডট k করলেও 1 আসবে। কিন্তু যদি তুমি i ডট j করো, তাহলে কি আছে? i এর মান কত? 1, j এর মানও কত? 1, কারণ এগুলো তো একক ভেক্টর, আর একক ভেক্টরের মান কত? 1। তাহলে i এর মান 1, j এর মান 1 এবং এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? i হচ্ছে এই বরাবর, j হচ্ছে এই বরাবর। তাহলে দুইটা অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তুমি তো এটা জানো যে দুটি অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে কত বসাবো আমরা? cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে 1 গুণন 1 গুণন 0, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 0। দ্যাট মিন্স i এর সাথে j গুণ করলেও 0 উত্তর, i এর সাথে k গুণ করলেও কিন্তু 0 উত্তর। কেননা i এর সাথে k এর গুণ করলে i এবং k এর মাঝামাঝি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে যেখানেই কোণটা 90 ডিগ্রি হবে সেখানেই গুণফলটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ cos 90 ডিগ্রি মানে 0। আচ্ছা, তাহলে যদি আমরা i ডট i করি তাহলে 1 পাবো, j ডট j করলে 1 পাবো, k ডট k করলে 1 পাবো, কিন্তু i ডট j করলে 0 পাবো, j ডট k করলেও 0 পাবো, k ডট i করলেও 0 পাবো। অর্থাৎ এই তিনটার ভিতরে যে কোনো দুইটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 0 পাচ্ছি এবং নিজের সাথে নিজের গুণ করলে 1 পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে আবার ক্লিয়ার করব, সমস্যা নেই। এখন তাহলে আমি যে জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম যে ডট গুণফলের a ভেক্টর ডট b ভেক্টর মানে কি? ab cos থিটা। যে a ভেক্টর ডট b ভেক্টর মানে হচ্ছে ab cos থিটা। a ভেক্টরের মান হচ্ছে a, b ভেক্টরের মান হচ্ছে b এবং থিটাটা হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টরের মাঝামাঝি কোণ। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই সূত্রটা অ্যাপ্লিকেশন করলে আমরা কি পাই? i ভেক্টর ডট i ভেক্টর ইকুয়াল টু 1 পাবো। আবার দেখি j ভেক্টর ডট j ভেক্টর এটার মান 1 পাবো ইকুয়াল টু k ভেক্টর ডট k ভেক্টর এর মান কত? 1 পাবো। কিন্তু i এর সাথে j গুণ করলে আমরা 0 পাবো, j এর সাথে k গুণ করলেও 0 পাবো, k এর সাথে i গুণ করলে আমরা 0 পাবো। তাহলে এই অংশটুকুর উপর বেস করে কিন্তু আমরা একটা গুণ করে ফেলি। দেখি তাহলে এটার সাথে এটা যখন গুণ করছি i ডট i মানে কত? 1 লেখার দরকার নেই। তাহলে ax প্লাস bx প্লাস যখন আমরা লিখবো এই যে ay, এটা দিয়ে আমি তিনটাকে গুণ করি, তাহলে ax bx, তারপর হচ্ছে ax এখানকার by, কিন্তু i এর সাথে j গুণ করলে কি হবে? 0। আবার ax আর এখানে কি রয়েছে? bz, কিন্তু i এর সাথে k গুণ করলে কি হবে? 0। আচ্ছা, অনুরূপভাবে যদি আমি এই j এর সাথে এটা গুণ করি তাহলে এটা তো 0 হবে, কিন্তু j এর সাথে j গুণ করলে 1 হবে। এই j এর সাথে যদি k গুণ করি এটাও তো 0 হবে। আচ্ছা, অনুরূপভাবে এই k এর সাথে যদি i গুণ করি 0 হয়ে যাবে, k এর সাথে j গুণ করলে 0 হবে, কিন্তু k এর সাথে k গুণ করলে
1 হবে, তাহলে যেগুলো 0 হচ্ছে আমি আর লিখছি না, এখান থেকে সরাসরি লিখতে পারবো। দেখো তাহলে ax এটার সাথে গুণ করলে 1 হবে, তাহলে ax bx আর তো 1 থাকে। ওকে, এটা দিয়ে এটা গুণ করলে কি 0, এটার সাথে এটা গুণ করলে কি 0, দেখার দরকার নেই। এবার দ্বিতীয় অংশটা দেখি, প্লাস চিহ্ন দিলাম। এটা দিয়ে যদি এটাকে গুণ করি রেজাল্ট কি 0, কারণ j এর সাথে i গুণ করলে তো 0 হয়, কিন্তু j এর সাথে j গুণ করলে 1 হবে। তাহলে এই অংশটা আর এই অংশটা আমি লিখছি, তাহলে ay by প্লাস এটার সাথে এটাকে গুণ করলে কিন্তু 0, লেখার প্রয়োজন নেই। আবার এটা দিয়ে k এর সাথে i গুণ করলে 0, k এর সাথে j গুণ করলে 0, কিন্তু k এর সাথে k গুণ করলে 1, তাহলে এটা লিখতে হবে az bz। তাহলে যদি a ভেক্টর এবং b ভেক্টরকে আমরা গুণ করি, তাহলে গুণ করে আমরা পেয়ে গেলাম ax bx ay by az bz, এবং এখানে কোনো ভেক্টর রাশি নেই, অর্থাৎ এটা একটা স্কেলার রাশি। তাহলে দুটি ভেক্টরের ডট গুণফল অলওয়েজ কি হবে, একটা স্কেলার হবে, ঠিক আছে, অর্থাৎ একটা স্কেলার মান পাবো। এবং গুণটা কিভাবে করতে হবে, কারেসপন্ডিং, এই যে i এর সাথে i গুণ করতে হবে, এই যে লিখছি, j এর সাথে j গুণ করতে হবে, এই যে লিখছি, এবং k এর সাথে k গুণ করতে হবে, এই যে লিখছি। তাহলে দুটি ভেক্টরের ডট গুণফলের সূত্র তোমরা জানলা, a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে ax bx ay by az bz। অনুরূপভাবে যদি আমরা b ভেক্টর ডট a ভেক্টর বের করি, তবুও কিন্তু আমরা উত্তর এটাই পাবো, অর্থাৎ bx ax by ay bz az, অর্থাৎ ভেক্টর এই ডট গুণফল, ভেক্টরের ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ a ভেক্টর ডট b ভেক্টর করলে যে উত্তর আসবে, b ভেক্টর ডট a ভেক্টর করলেও একই উত্তর আসবে। তাহলে আমরা ভেক্টর গুণফলের দুটি ভেক্টরের ডট গুণফলের দুটো সূত্র জানলাম, একটা হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান হচ্ছে ab cos θ, আর একটা সূত্র জানি আমরা a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ax bx প্লাস ay by প্লাস az bz। এই দুটা সূত্র রিলেটেড। এবার অঙ্কগুলো তোমরা বাসায় ক্যালকুলেট করে ফেলবা। আর এই সূত্রটা অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেট করবা, যেমন দেখো দুটি ভেক্টরের ডট গুণফল অথবা থিটার মান নির্ণয়, থিটার মান এখান থেকে কিভাবে নির্ণয় করা যায়, যেমন এখান থেকে থিটার সূত্রটা হচ্ছে cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর ভাগ a ভেক্টরের মান b ভেক্টরের মান, এই সূত্রের সাথে আমরা থিটা নির্ণয় করতে হবে। তাহলে এই তিনটা সূত্রের রিলেটেড অঙ্কগুলো তোমরা বাসায় ক্যালকুলেট করবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে আমি পরের অঙ্কগুলো দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ।